This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় আবারও শালিশি মাতব্বরি বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে চাঁচলের ভান্ডারিয়ায় যুবককে তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার। দেখাবো সেই ছবি। গাছে বেঁধে গণপিটুনি, চোখ উপড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, এমনটাই অভিযোগ আসছে মালদা থেকে। কেন ঘটলো এই নৃশংস ঘটনা জানবো। মালদা থেকে প্রতিনিধি শুভতোষ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ, মালদায় এই ছবি কেন দেখতে হলো, কি ঘটেছে, কি অভিযোগ? দেখো, বিবাহ বহির্ভূত একটা সম্পর্কের সন্দেহ এবং সেই সন্দেহ থেকে বিবাদ চলছিল। সেই বিবাদ নিয়ে বেশ কয়েকবার সালিশি সভা বসে এবং বিচার বসে। ঘটনা হচ্ছে চাঁচলের ভান্ডারিয়া গ্রামে, এবং সেই গ্রামে গ্রামবাসীরা মিলে সালিশি করে এবং সেই সালিশিতেও কয়েকবার বিভিন্ন জরিমানা করা হয়। এর পরেও শেষ নেই। সেই যে আক্রান্ত হয়েছে তার নাম বাটুল শেখ। সেই যুবক কালকে সন্ধ্যাবেলা একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ দেখতে যাচ্ছিল এবং সেই সময় তাকে তুলে নিয়ে যায় একদল যুবক। তারা তাকে কলা বাগানে নিয়ে যায়, তার পাশেই সেখানে মারধর করে, গণপিটুনি দেয়, লোহার রড দিয়ে পেটায়। তারপরে তাকে পরে আরো একটা জায়গায় নিয়ে গিয়ে গাছে বেঁধে রাখে এবং গাছে বেঁধে নির্মম অত্যাচার করে। তার যৌনাঙ্গ কেটে দেওয়া হয়। শুধু তাই নয়, চোখ খুবলে নেওয়ার চেষ্টা করা হয়। পুরো সারা গায়ে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয় এবং তারপরে সে যখন প্রায় অচৈতন্য হয়ে পড়ে তখন তারা পালিয়ে যায়। ওই অবস্থায় তাকে উদ্ধার করে করা হয়। পরে আমাদের সঙ্গে থাকো, যে আক্রান্ত বাটুল শেখ তার স্ত্রী কি বলছেন শোনাই আপনাদের, পাশাপাশি শোনাবো কি বলছেন তার বন্ধুরা। স্বামীর সাথে আগে গোলমাল হয়েছিল, সে গোলমাল মেটে যাওয়ার পর আমার স্বামী খেলা দেখতে গিয়েছিল। খেলা দেখে আসার পর বাদ দেখে নিয়ে কলা বাগানে গিয়ে মারধর করেছে। মারধর করার পর বাড়িতে এনে নিয়ে গাছের গোড়ায় বেঁধে আবার মেরে দিয়ে মাথায় ফেটে গেছে। 4টা সেলাই করেছি। তারপরে চোখ দেখতে পাচ্ছে না। বাটুল শেখ আমার বন্ধু গেছিল খেলা দেখতে রাতে সন্ধ্যাবেলা। খেলা দেখে আসার পথে আস্তে আস্তে ও মনে করো রাস্তা দিয়ে আসে বলে ওকে রাস্তায় ধরে নিয়ে 6-7 জন মিলে ধরে ওকে আক্রমণ করে। এর আগে ওদের সাথে একটু গন্ডগোল ছিল, তো ওটা মিটে গেছিলো। মিটমাট হওয়ার মোটামুটি 1 মাস হয়ে গেল, 1-1.5 মাস। এখন সে রাস্তার মধ্যে আস্তে আস্তে থেকে বেঁধে খুব মারধর করে, কলা বাগানে নিয়ে গিয়ে মারধর করে, আবার বাড়িতে এনে ওকে মারধর করে একদম খুব জখম করে দিয়েছে। প্রতিনিধি শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভতোষ, এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ বা প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। অন্যদিকে এই আক্রান্ত বাটুল শেখের অবস্থা খুব খারাপ এবং চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে সে এখন ভর্তি রয়েছে। তবে খুব শিগগির তাকে নিয়ে আসা হচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মেবি যে তারপর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। বেশ, অনেক ধন্যবাদ শুভতোষ, তোমাকে নজর রেখো। এবার দেখাবো আপনাদের TV9 বাংলায় ঢোলাহাটের বাজির কারবারি চন্দ্রকান্তর কীর্তির সব পর্দা ফাঁস। শুধু বাজি বিক্রি নয়, বাজি তৈরির প্রশিক্ষণও দিত চন্দ্রকান্ত। বণিকদের কারখানায় কাজ করত এলাকার অন্তত 20 থেকে 30 জন কর্মী। দৈনিক 350 টাকার বিনিময়ে প্রাণ হাতে করে চলত বাজি তৈরি। সেখানেই প্রথাগত প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও মাস্টার মশাইয়ের ভূমিকায় দেখা যেত চন্দ্রকান্তকে। গত মাসে বাজি তৈরি সংক্রান্ত সচেতনতা শিবিরেও যায় চন্দ্রকান্ত। সে নিজেকে প্রতিষ্ঠিত বাজি ব্যবসায়ী প্রমাণ করতে মরিয়া ছিল এই ঘাতক বাজি ব্যবসায়ী। বাজি বানানো লাইসেন্স থেকে বাজি বানানোর নিয়ম, প্রত্যেকটি জিনিসকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে চন্দ্রকান্ত বণিক বাজি বানানোর প্রশিক্ষণ দিত। আর যারা সেই প্রশিক্ষণ প্রাপ্ত হতো তারপর তার গোডাউনে কাজ করতে দিত। তার বিনিময়ে দিত প্রতিদিন 350 টাকা। তারা বাজি বানিয়ে দিত আর চন্দ্রকান্ত সেই বাজি বিভিন্ন জায়গায় বিক্রি করত। সেখানে মূলত আলোচনা হয়েছে যে কিভাবে বাজির কারখানাগুলো দুর্ঘটনা এড়ানো যায় এবং তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ আমরা করব। তো সেখানে ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন যারা এক্সপার্ট ছিল তারা এই প্রোগ্রামটা করেছিলেন। আমরা যা সহযোগিতা করেছি এবং সেখানে চন্দ্রকান্ত বণিক উপস্থিত ছিলেন। প্রায় 500 জন পার্টিসিপেন্ট এর মধ্যে চন্দ্রকান্ত বণিক অন্যতম উপস্থিত।
নিজেকে প্রতিষ্ঠিত বাজি ব্যবসায়ী প্রমাণ করার জন্য শুধু বাজি বিক্রি নয়, মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বাজি দিত চন্দ্রকান্ত বণিক। তবুও বাদী হয়েছিল, লাইসেন্স করে করা যাবে না, আমার ভক্তি ছিল এটা, তুই ভালো কাজ কর, যেহেতু সে আমার ছেলের মতো দেখি তাদের বারণ করেছিল, এবারে নিজের ছেলে নিজের কথা শোনে না, ভাইপোরা শুনেছি যে ও লাইসেন্স করছে এই পর্যন্ত, যে ফায়ার ব্রিগেডের লাইসেন্স নিচ্ছে বা করছে এইগুলো। ও তো আগে অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পর ওকে কিছু জিজ্ঞেস করেন? 2022 সালে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল, সেটাও আমার কমপ্লেনে, থানাতে কমপ্লেন করার কারণে। কি কমপ্লেন করেছিলেন? যে এখানে এই সব মানে কি বাজি টাজিগুলো বানাচ্ছে, এগুলো এদের কি লাইসেন্স আছে কি না বা না আছে কি। দেখুন, এটা আমি সরাসরি করতে যাওয়া মানে আমার তার সরাসরি বিরোধিতা করা, আর রাজনৈতিকভাবে এরা আমার দল করতো না, একদম স্টেট কার্ড বলছি। প্রতিদিন বাজি বিক্রি আর কখনো কখনো প্রচুর লোকের যাতায়াত শুধুমাত্র বাজি বানানোর জন্য, তারপরেও সব কিছু কি কার্যত প্রশাসনের চোখে পড়ল না যে কারা আসছে আর কী জন্য আসছে? সব কিছু জেনেও কি কার্যত চুপচাপ ছিল প্রশাসন? পঞ্চায়েতও কি কিছু জানতো না? এই প্রশ্ন উঠছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। আরো একটা লেটেস্ট আপডেট দেখাই আপনাদের, তবে দেখা হবে এবার বিগ ওয়ালে। পিসাকে বলবো বিগ ওয়ালে এই মুহূর্তে আরো একটা লেটেস্ট আপডেট জানানোর জন্য, যে বাজির বলি আট সেই সংক্রান্ত আরো বড় খবর। বেআইনিভাবে বাজি তৈরির কথা জেনেও চুপ ছিল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। চন্দ্রকান্ত লাইসেন্স আছে কি না জানেই না স্থানীয় পঞ্চায়েত। ভাবুন একবার, কোথায় বাজি সাপ্লাই করতো তা অবশ্য জানেন পঞ্চায়েতের সদস্য। বুঝতে পারছেন ব্যাপারটা? তা অবশ্যই জানেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য। নিজেদের ভুল এবার মানলেন পঞ্চায়েত প্রধান। কখন মানলেন? যখন 8টা প্রাণ চলে গেল। এখন তিনি কি বলছেন? এখন বলছেন হ্যাঁ, নজর রাখা উচিত ছিল। এতদিনে হুঁশ ফিরল তৃণমূলের প্রধানের। শুনুন তার বক্তব্য। বানাচ্ছে তার লাইসেন্স আছে কিনা এটা ওকে জিজ্ঞাসা করা পঞ্চায়েতে ডেকে, আপনাদের যে আইন হয় সরকারের আইন মেনে, যে ডেকে জিজ্ঞাসা করা যে আমি এইভাবে জিজ্ঞাসা করিনি, কিন্তু শুনেছি যে ও লাইসেন্স করছে এই পর্যন্ত, যে ফায়ার ব্রিগেডের লাইসেন্স নিচ্ছে বা করছে এইগুলো। ও তো আগে অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পর ওকে কিছু জিজ্ঞাসা করেন? 2022 সালে অ্যারেস্ট হয়েছিল। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল, সেটাও আমার কমপ্লেনে, থানাতে কমপ্লেন করার কারণে। কি কমপ্লেন করেছিলেন? যে এখানে এই সব মানে কি বাজি টাজিগুলো বানাচ্ছে, এগুলো এদের কি লাইসেন্স আছে কি না বা না আছে কি। দেখুন, এটা আমি সরাসরি করতে যাওয়া মানে আমার তার সরাসরি বিরোধিতা করা, আর রাজনৈতিকভাবে এরা আমার দল করতো না, একদম স্টেট কার্ড বলছি। বর্তমানে ওর ফ্যামিলি, আদার্স ফ্যামিলিরা বিজেপি করতো। ও যখন বেরিয়ে এলো আবার দেখছেন আবার বাজি বানাচ্ছে, তখন আবার আমি মানে বারে বারে একটা লোকের সঙ্গে আমি এই বিতর্কের ঝগড়ায় জড়াতে যাচ্ছি কেন? প্রতি বছর সে তো লাইসেন্স রিনিউয়াল করতে হয়, সে কি রিনিউয়াল করতো? রিনিউয়াল আমাদের পঞ্চায়েতে ওর আমি এইভাবে কোনো নথিভুক্ত নেই। একবার আমরা জেনেছিলাম তখন ওকে থানায় তুলে দেওয়া হয়েছিল। হ্যাঁ, থানা ওকে ধরেও নিয়ে গেছিল। তারপর যখন থানা থেকে বেরিয়ে বা জামিন পেয়ে আবার তো সে একই ব্যবসা করলো, তখন আর নজরদারি কেন করলেন না? সেটা হয়তো আমাদের একটু ওই জায়গায় একটু ঘাটতি হয়েছে, এতটা করে দেখা হয়নি, যেহেতু প্রশাসন লেভেলে চলে গেছিল। সেই কারণে হয়তো আমরা প্রশাসন লেভেলে যাওয়ার ফলে আর আমরা এতটা তখন হয়তো ওই গুরুত্ব দিইনি। এটা আমাদের ত্রুটি ছিল। বেদনাদায়ক মানে আর কি বলে বসার, আমরা তো একটা ফ্যামিলি নিঃশেষ হয়ে গেছে। এর থেকে কষ্ট বেদনা আর মুখে বলে কি করে বোঝাতে পারি। দুটো বৌমা ছিল, দুটো নাতি ছিল, দুটো নাতনি ছিল। এখন তো ভাইপোর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। না, এটা যদি বলে সরকার ভুল করবে, কারণ সে একটা লাইসেন্স প্রাপ্ত, সরকার তো তারই লাইসেন্স দিচ্ছে। এবার ছবি দেখাবো আপনাদের। একেবারে বিস্ফোরণ স্থলে আজ গেলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। বসিয়ানে সিপিএম নেতা ঘুরে দেখলেন গোটা ঘটনাস্থল। দেখুন সেই ছবি। 8টা প্রাণ চলে গেছে, সেখানে আজ গেলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। সেখানে গেলেন, ঘটনাস্থল ঘুরে দেখলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে। প্রশাসন জানতো না এটা হয় না, প্রশাসন সব খবর রাখে। যদি একটা মাসোয়ারার ব্যবস্থা না থাকে এই ধরনের দীর্ঘদিনের ব্যবসা হতে পারে না। আমি যা শুনেছি বোধহয় 22 সালে একবার গ্রেপ্তার হয়েছিল, তারপরেই রমরমিয়ে ব্যবসা চলে কীভাবে। প্রশাসন জানতো, আর এটার তদন্ত যদি জেলা প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয় তদন্ত হবে না।
চোরকে চুরি করার তদন্ত দায়িত্ব দিলে বিচার পাওয়া যায় না। আমরা যেটা দাবি করছি, হাইকোর্টের তত্ত্বাবধানে যে কোনো নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করা হোক। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট, ঢোলাহাট কাণ্ডে গোয়েন্দা ব্যর্থতাকেই দায়ী করলেন ডিজিপি। সুন্দরবন পুলিশ জেলার সুপারের ভূমিকায় ক্ষুব্ধ রাজীব কুমার। সূত্রের খবর, পুলিশ সুপারকে ক্ষুব্ধ ডিজির প্রশ্ন, কেন জেলা গোয়েন্দা বিভাগের কাছে খবর ছিল না বাজি কারখানা এবং বাজি মজুত রাখার? কোথায় কোথায় আরো এরকম বাজি কারখানা রয়েছে, কোথায় মজুত রয়েছে বাজি? অবিলম্বে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজীব কুমারের। সূত্রের খবর, জেলা প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন মুখ্য সচিব। পাথর প্রতিমার ঘটনা দুর্ভাগ্যজনক। বাজি আর গ্যাস সিলিন্ডার কেন একসঙ্গে রাখবে? সচেতন হতে হবে, নবান্নে মন্তব্য মুখ্যমন্ত্রীর। মণিপুরে আগুন লাগালে থামান না, এখানে নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে তার তো লাইসেন্স হোল্ডার ছিল, সে তো লাইসেন্স হোল্ডার। আপনার বাড়িতে আপনি তো গ্যাসটাকে সামলে রাখবেন। আমার বাড়িতে ধরুন আমি তো রান্না করি না, যারা করে তাদের দায়িত্ব গ্যাসটাকে সামলে রাখা। এটা আমাদের অনেক শিক্ষা দেয়। লাইসেন্স হোল্ডার ক্র্যাকার, আর গুজরাটে যে 25 জন মারা গেছে সেটা লাইসেন্স হোল্ডার নয়। আমরা সবাইকে বলবো, প্লাস্টিক জমায়েত করবার আগে, খড়ে আগুন জ্বালাবার আগে অনেকে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য মার্চ এগুলো করে, এটা আমার জানা আছে। আমি অনেক দিন ধরে দেখছি সবচেয়ে বেশি আগুন এই সময়টাই লাগবে, মনে রাখবেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে, ডিসেম্বরে। এবং আমার তো খারাপ লাগছে, একটা পরিবারের সবাই শেষ হয়ে গেল, ওখানে ক্র্যাকার রাখার বাড়িতে কি প্রয়োজন? ক্র্যাকার আর গ্যাস সিলিন্ডার কি একসাথে থাকে না থাকা উচিত? আমি মনে করি এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা প্রত্যেকে সাবধানতা অবলম্বন করব।